যে লোকটি প্রেসিডেন্টের প্রাসাদে থাকতে অভ্যস্ত, তিনি লুকিয়েছিলেন মাটির নিচে এক গর্তের মধ্যে। অবাক হলেন। অবাক হওয়ারই কথা, এই মানুষটি আর কেউ নন, ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইন। সাদ্দাম হুসাইন আল মজিদ আল তিকৃতি, সংক্ষেপে সাদ্দাম হুসাইন। দীর্ঘ 24 বছর ধরে টিকেছিলেন সদা অস্থিতিশীল মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র ইরাকের ক্ষমতার মসনদে। কঠোর হস্তে সকল বিদ্রোহকে রুখে দিয়েছিলেন। জমের মতো ভয় করত তাকে ইরাকের মানুষ। তার চোখের শীতল দৃষ্টি যে কাউকে ভস্ম করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তেল রপ্তানি নির্ভর অর্থনীতি গড়ে তুলে তিনি দেশকে যেমন সমৃদ্ধির পথ দেখিয়েছিলেন, তেমনি পার্শ্ববর্তী দেশগুলোর সাথে একের পর এক যুদ্ধে জড়িয়ে ইরাককে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার নেপথ্যেও ছিলেন তিনি। তার মৃত্যুর প্রায় 12 বছর পর আজও সাদ্দাম হুসাইন প্রশ্নে সমগ্র ইরাক দু ভাগে বিভক্ত হয়ে যায়। মাত্র 1 মাস 10 দিনের সর্বাত্মক হামলায় পতন ঘটে সাদ্দাম রাজত্বের। ইরাকে হামলা শুরুর পর থেকেই সাদ্দাম হুসাইনকে আর জনসম্মুখে দেখা যায়নি। বাগদাদের পতনের পর তিনি পুরোপুরি আত্মগোপনে চলে যান। আমেরিকার মোস্ট ওয়ান্টেড তালিকার শীর্ষে চলে আসেন সাদ্দাম। শুরু হয় কোনো একজন মানুষকে খুঁজে পাওয়ার জন্য পৃথিবীর ইতিহাসে চালানো অন্যতম বৃহৎ অভিযানে। ইরাকে 2003 সালের মার্কিন নেতৃত্বাধীন অভিযানে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ক্ষমতাচ্যুত হবার পরও 8 মাস পালিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত ডিসেম্বর মাসের 13 তারিখে তিকরিত শহরের কাছে ধরা পড়েন তিনি। সাদ্দাম হোসেন ধরা পড়েছেন 2003 সালের 13 ডিসেম্বর স্থানীয় সময় রাত 8:30টায় তিকরিতের 15 কিলোমিটার দক্ষিণের আদোয়ারের এক ভূগর্ভস্থ প্রকোষ্ঠ থেকে। সেখানকার বর্ণনা দিয়ে বিবিসির একজন সাংবাদিক বলেছিলেন, প্রথম দেখলে এখানে কি আছে কিছুই বোঝা যায় না। রুক্ষ মাটির ওপর একটা ছোট কুটির, তার চারপাশে নানা রকমের গৃহস্থালী জিনিসপত্রের টুকরো টাকরা ছড়ানো। এসব আবর্জনার মধ্যে একটা গর্ত, যা ময়লা কাঁথা দিয়ে ঢাকা, তার ভেতরে একটা চোরা দরজা, এমনভাবে লুকানো যা বাইরে থেকে বোঝাই যায় না। সাদ্দাম হোসেনের বিচার হয় শিয়া প্রধান শহর দুজাইলের এক হত্যাকাণ্ডের জন্য, যাতে নিহত হয়েছিলেন 148 জন লোক। 2003 সালের 17 মার্চ আমেরিকা এবং তার মিত্ররা জাতিসংঘকে পাশ কাটিয়ে ইরাকের সাথে সকল প্রকার কূটনৈতিক আলোচনার সমাপ্তি টানে। একই সাথে জর্জ ডাব্লিউ বুশ সাদ্দাম হুসাইনকে ইরাক ত্যাগের জন্য 48 ঘন্টার সময়সীমা বেঁধে দেন, তা না হলে ইরাক আক্রমণের হুমকি দেন। যদিও ফ্রান্স, জার্মানি, রাশিয়া এবং অন্যান্য দেশ এই ঘোষণার নিন্দা জানায়। সাদ্দাম হুসাইন দেশত্যাগে অস্বীকৃতি জানান। ফলে 20 মার্চ সকাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো ইরাকের ওপর বোমা হামলা শুরু করে। বিভিন্ন সরকারি ভবন, সামরিক স্থাপনা, সাদ্দাম হুসাইনের সম্ভাব্য অবস্থান ইত্যাদি স্থান লক্ষ্য করে অবিরাম বিমান হামলা চলতে থাকে। একই সাথে কিছুদিনের মধ্যেই আমেরিকান পদাতিক বাহিনী কুয়েতের মধ্য দিয়ে ইরাকে প্রবেশ করে। ফলে দেশের জন্য লড়ে যাওয়া ইরাকি সৈন্যদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে। আদতে ইরাকি বাহিনীর একটি বড় অংশ যুদ্ধ থেকে বিরত থাকে। তারা মিত্রবাহিনীর এই দুর্বার আক্রমণ প্রতিরোধের জন্য কিছুই করেনি। দেশের দক্ষিণাঞ্চলে কোয়ালিশন সেনাদের বিরুদ্ধে সবচেয়ে বড় যে প্রতিরোধ গড়ে ওঠে তা ও পরিচালনা করে বাথ পার্টির সশস্ত্র গ্রুপ সাদ্দামস ফাদাইন, নিয়মিত সেনাবাহিনী নয়। প্রাথমিকভাবে উলভারিন-1 এবং উলভারিন-2 তন্ন করে খুঁজেও কিছুই পায়নি। সবাই যখন ফিরে যেতে মনস্থির করে, ঠিক তখনই কোনো এক সৈন্য একটি খুব সরু গর্তের মতো সুড়ঙ্গ খুঁজে পায়। সেই সুড়ঙ্গের মধ্যে অবশেষে খুঁজে পাওয়া যায় মুখ ভর্তি দাড়ি এবং জীর্ণশীর্ণ পোশাক পরিহিত মোস্ট ওয়ান্টেড সাদ্দাম হুসাইনকে। সাদ্দাম হুসাইন বিনা প্রতিরোধে আত্মসমর্পণ করেন। সেখানে থেকে তাকে বাগদাদ এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয়। তার অবস্থানকৃত সেই সুড়ঙ্গ থেকে একটি AK-47 রাইফেল এবং $50,000 উদ্ধার করা হয়। সাদ্দাম হুসাইনের সাথে থাকা আরও 2 ব্যক্তিকেও গ্রেফতার করা হয়। এই অভিযানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সাদ্দাম হুসাইনকে যে মৃত্যুদণ্ড দেয়া হবে তা মোটামুটি সবারই জানা ছিল, কিন্তু কোন প্রক্রিয়ায় তা ঘটবে সেটাই ছিল দেখার বিষয়। গ্রেফতারের পর সাদ্দাম হুসাইনকে গণবিধ্বংসী অস্ত্রের সন্ধান দেওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তিনি তাদেরকে হতাশাই উপহার দিয়েছিলেন প্রতিবার। ফলে আমেরিকানরা সাদ্দামের কাছ থেকে কোনো ধরনের মূল্যবান তথ্য উদ্ধার করতে না পেরে এক পর্যায়ে জিজ্ঞাসাবাদ পর্বের ইতি টানেন। জিজ্ঞাসাবাদের পুরোটা সময় জুড়ে সাদ্দাম নিজেদের ইতিহাস এবং ইরাকে তার অস্তিত্বের গল্প শুনিয়ে গেছেন। 2005 সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাদ্দাম হুসাইনের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়। এটা যে শুধুই একটা লোক দেখানো প্রহসনের বিচার হবে তা বাকি সবার মতো সাদ্দামও জানতেন। তার পক্ষে লড়া প্রখ্যাত আইনজীবী নোয়াইমি সবসময় বলতেন, এই মামলায় আমরা কখনোই সফল হতে পারব না। বিচারকদের সবাই রাজনীতিবিদ, আর বিচার কাজের চিত্রনাট্য অনেক আগেই লেখা শেষ। তবে মামলা লড়ে যাওয়া ছাড়া সাদ্দামের সামনে আর কোনো পথ খোলা ছিল না। সাদ্দাম হুসাইনের আইনজীবীদের সব ধরনের চেষ্টার পরও সকল প্রকার বিচারক কার্যক্রম শেষে 5 নভেম্বর 2006 তারিখে বিচারক রৌফ সাদ্দাম হুসাইনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার রায় ঘোষণা করেন। রায় পড়া শুরু করা মাত্র সাদ্দাম হুসাইন তার ডান হাত দিয়ে শূন্যে ঘুষি মেরে বজ্রকণ্ঠে বলতে থাকেন, ইরাকি জনগণ দীর্ঘজীবী হোক, জাতি দীর্ঘজীবী হোক, বিশ্বাসঘাতকের দল নিপাত যাক, অনুপ্রবেশকারীরা নিপাত যাক, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান, জনগণ দীর্ঘজীবী হোক, জাতি দীর্ঘজীবী হোক, অনুপ্রবেশকারীর দল ধ্বংস হোক। এরপর শুধুই অপেক্ষা, অন্তিম বিশ্ব মঞ্চায়নের জন্য যে কোনো সময় চলে আসতে পারে মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণা। সতর্ক প্রহরায় ছিল আমেরিকান বাহিনী, তবে একচুলও বিচলিত ছিলেন না সাদ্দাম হুসাইন।
এ সময় তিনি নিয়মিত নামাজ পড়তেন, কুরআন শরীফ তেলাওয়াত করতেন, প্রহরীদের সাথে আড্ডা জমাতেন, পুরাতন দিনের স্মৃতিচারণা করতেন, আর সাথে থাকত তার সবচেয়ে প্রিয় কহিবা সিগার। 30শে ডিসেম্বর ফাঁসির দিন ধার্য করা হয়। দিনটি ছিল ঈদ উল ফিতরের দিন, মুসলমানদের সবচেয়ে বড় দুই উৎসবের মধ্যে একটি। সাদ্দাম হুসাইন অজু করলেন, বিশ্বমঞ্চে শেষবারের মতো আবির্ভূত হওয়ার আগে নিজেকে প্রস্তুত করে নিলেন, তার নিরাপত্তার জন্য নিয়োজিত স্পেশাল 12 সদস্যদের সাথে শেষবারের মতো করমর্দন করলেন। এর সময় সৈন্যদের কয়েকজন লক্ষ্য করলেন যে তার চোখের কোণে অশ্রু ঝলমল করছে। ফাঁসির মঞ্চ প্রস্তুত। বাগদাদের কাদিমিয়া জেলার ইশতিকবারাত সামরিক সদর দপ্তরের ভেতরে ঝোলানো হয়েছে ফাঁসির রজ্জু। মোয়াফাক আল রুবাই ফাঁসির কার্যক্রমের প্রধান দায়িত্ব পালন করছিলেন। একজন বিচারক সাদ্দাম হুসাইনের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ উচ্চস্বরে তাকে পড়ে শোনান। সাদ্দাম হুসাইনকে এ সময় অত্যন্ত শান্ত এবং নির্ভর লাগছিল। ফাঁসির মঞ্চে ওঠার প্রথম সিঁড়িতেই তিনি থমকে দাঁড়ান। ফাঁসির রশির দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে তিনি রুবাইকে বলেন, ডক্টর, এসব তো মানুষের জন্য। শেষবারের মতো সাদ্দাম নিজের ভয়হীন ব্যক্তিত্বের প্রমাণ দিলেন। সাদ্দাম হুসাইনের জীবনের শেষ দৃশ্য দেখতে সেখানে উপস্থিত ছিল বেশ কিছু সংখ্যক শিয়া ইরাকি। তবে ভীত সন্ত্রস্ত সাদ্দাম হুসাইনকে দেখার আশায় এসব মানুষকে সাদ্দাম বেশ হতাশই করেন বলতে হয়। তার মধ্যে ভয়ের লেশ মাত্র ছিল না, বরং খুব স্বাভাবিকভাবেই জল্লাদের সব নির্দেশ পালন করছিলেন তিনি। মাথায় কালো মুখোশ পরতে অস্বীকৃতি জানান সাদ্দাম। মুখোশ পরিহিত জল্লাদদের মধ্যে সাদ্দাম হুসাইনের চেহারা তখন জ্বলজ্বল করছিল। এ সময় একজন জল্লাদ সাদ্দামের গলায় একটি কালো রুমাল পেঁচিয়ে দেন, যাতে ফাঁসি কার্যকরের আগে রশি দ্বারা তিনি কোনো ধরনের ব্যথা না পান। উন্মত্ত শিয়া জনতা মোক্তাদা মোক্তাদা বলে চিৎকার করছিল। সাদ্দাম হুসাইনের সময় বিদ্রুপ করে তাদের প্রতি বলেন, তোমরা কি একে নিজেদের বীরত্ব বলে ভাবছ? এ সময় একজন বলে ওঠে, নরকে যা তুই। সাদ্দাম হুসাইন তড়িৎ জবাব দিলেন, বর্তমান ইরাকের মতো নরকে। সাবেক CIA কর্মকর্তা জন ম্যাগুই বলেছিলেন, এই সময় উপস্থিত জনতা কিছুটা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে, কারণ সাদ্দাম হুসাইন ছিলেন নির্ভীক, একবারের জন্যও পা কেঁপে ওঠেনি তার। কালেমা শাহাদাত পড়ছিলেন সাদ্দাম হুসাইন। মাঝপথেই পায়ের নিচের পাটাতন হঠাৎ সরে যায়। মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ার মতো একটি শব্দ শোনা গেল। এরপর কেটে যায় বেশ কয়েকটি মিনিট। ঝুলে আছে সাদ্দাম হুসাইনের নিথর দেহ। কিছুক্ষণ পর একজন ডাক্তার মৃতদেহের হার্টবিট চেক করলেন, কোনো সাড়া নেই। ফলে মৃত ঘোষণা করা হলো তাকে। এর মধ্য দিয়েই শেষ হলো সাবেক ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইনের ঘটনবহুল জীবনযাত্রা।